দর্শক ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর লুৎফুর রহমানের কাছে। স্যার, শুরুতে যেমনটা বলছিলাম যে দিনটা তো মানে একদমই বিশেষ আপনার জন্য। একটু স্যার শুরুতেই যদি জানতে চাই যে আজকের দিনের ব্যস্ততাটা আসলে কি, কিভাবে কাটাবেন, সেলিম আল দ্বীনের প্রতি উৎসর্গটা আসলে কেমন হবে? শুরুতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের প্রোগ্রাম আছে বিভাগ থেকে, আমি সেখানে অংশগ্রহণ করব র্যালিতে। পরবর্তী পর্যায়ে ওখানকার আনুষ্ঠানিকতা হচ্ছে একটা সেমিনার আছে সেলিম আল দ্বীন ও ঔপনিবেশিকতা এর উপরে, বিভাগেরই প্রফেসর আমিনুল ইসলাম সাহেব সেটি পড়বেন। সেখানে উপস্থিত থাকব। বিকেলে শিল্পকলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটারের আয়োজনে একটি সেমিনার হওয়ার কথা আছে 14 তারিখ বিকেলে। ওখানে আমাকে রিকোয়েস্ট করেছেন ওনারা, বা বলেছেন যে তুমি একটু সভাপতির দায়িত্বটা পালন করো। তো ওখানে আসার ইচ্ছা আছে। তো মানে সেলিম আল দ্বীন নিয়েই সারাটা দিন চলে যাবে আর কি আসলে মূলত। জেলেরাও জানে তার সম্পর্কে, কারণ সেলিম আল দ্বীনের সেই যে করা চরিত্র যা এখনো পর্যন্ত আমাদের চোখে ভাসমান, এত দারুণ সব লোকজ চরিত্র তিনি করে গিয়েছেন। স্যার, একটু যদি জানতে চাই সেই চরিত্রগুলো সম্পর্কে বা তার কাজগুলো সম্পর্কে কোনো স্মৃতি। আপনি তো তার সরাসরি ছাত্র ছিলেন, তিনি আপনার সরাসরি শিক্ষক ছিলেন। কোনো মজার স্মৃতি কি আছে যা আজকে খুব মনে পড়ছে আমাদের দর্শকদের একটু জানাতে চান? আমি যদি বলি, আমার মতো আরও অনেক কিছু মানুষ পাওয়া যাবে যারা বলবে যে তাকে বাদ দিয়ে আমাদের একটি জীবন চলে না, মানে একদিন চলে না। কারণ হলো যে কোনো প্রসঙ্গে আসে, খেতে বসে আসে। কারণ তিনি আমাকেই শুধু পড়িয়েছেন তা নয়, আমার বাবা মা পর্যন্ত গিয়েছেন, আমার বাড়িতে অনেকবার গিয়েছেন উনি। এবং তখন ওই দিকে যাওয়ার কোনো সেই অর্থে রাস্তা ছিল না, ভ্যান গাড়িতে, রিক্সা ভ্যানে উঠে উনি গিয়েছেন। স্যার, কোন জায়গাটার কথা বলছেন? এটা হলো, আমার বাড়ি হলো টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা। আচ্ছা আচ্ছা। এটা খুবই অনুন্নত ছিল এতদিন পর্যন্ত। রাস্তায় গাড়ি চলে এই সময়টা 90-র পরে, এর আগ পর্যন্ত আমাদের পায়ে হেঁটে চলতে হতো। তো উনি গিয়েছেন ওখানে। ওই অঞ্চলের যে কোচ বা মান্দাই সম্প্রদায় আছে তাদের নিয়ে একটি নাটক আছে তার, বনপাংশুল। ওইটি রচনার সময় প্রায় 6-7 বার উনি গিয়েছেন, আমার সঙ্গে থেকেছেন এবং ওই চরিত্রগুলোকে উনি ওখান থেকে উঠিয়ে নিয়েছেন, তাদের সঙ্গে বসে এবং ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে। আমি আবিষ্কার করলাম এক সময় গিয়ে যে রাজেন্দ্র নামে একটি চরিত্র আছে তার বনপাংশুল নাটকে। রাজেন্দ্র সত্যিকার অর্থেই জীবন্ত মানুষ। তো আমার ছোট্ট ছেলে ছিল সঙ্গে, বলল যে একটু রাত হয়ে যাবে, যে গল্প করছি, তো ওকে রেখে বাসায় রেখে এসে দেখি যে উনি রাজেন্দ্র সেই ছেঁড়া কাঁথার মধ্যে শুয়ে শুয়ে প্রশ্ন করছে, আর রাজেন্দ্র মাটিতে বসে উত্তর দিচ্ছে। তো পরে যখন আমি দেখলাম যে নাটকটি লেখা শেষ হলো, সেই নাটকে রাজেন্দ্রই হলো সেন্ট্রাল ক্যারেক্টার পুরুষ চরিত্রদের মধ্যে। ওই ব্যক্তি মানুষটিকে আমি ছোটবেলা থেকে চিনি, আর এই গল্পের মানুষটি বা আখ্যানের মানুষটিকে আমি দেখলাম যে মানে সেটা ধরেন আমাদের মতো মানুষের জন্য শিক্ষা, যে কিভাবে বাস্তবকে শিল্পে রূপান্তরিত করতে হয়। এইটি হলো তার কাছ থেকে আমাদের শেখা, আমরা যারা খুব কাছাকাছি থাকার চেষ্টা করেছি। মানে আমাদের দেশে তো গুণী মানুষের পাশে থাকলে বদনামও হয়, তাই না? সেই সব সহই আমরা যারা কাছে থেকেছি তারা এইটুকু শিখেছি যে যা দেখছি তাই মনে হয় এত দারুণভাবে আত্মস্থ করেছেন। সেটা রূপান্তরটা কিভাবে হচ্ছে। দারুণ। স্যার, একটু যদি স্মরণ করি, সেলিম আল দ্বীনের লেখা বিখ্যাত কিছু গানও রয়েছে, ভিন্ন রাগও রয়েছে, যেটা আসলে বাকি সবার থেকে আলাদা, এবং তিনি রাগের ব্যবহার সম্পর্কে বলেছেন যেটাও আলাদা। অন্যান্য সময় দেখা যায় যে নাট্যাচার্য যারা আছেন তারা নর্মালি নাটকই লিখে থাকেন, তার ক্ষেত্রে এত বিস্তৃত ছিল। এই বিষয়টা যদি স্যার একটু আলোচনা করতেন। যেভাবে তাকে দেখি সেটি হলো যে সকলের ভিড়ে একজন মানুষ আলাদা হয়ে যায়। জীবনানন্দ বলেছেন, সকলের ভিড়ে আমি হতেছি আলাদা মন মুদ্রা দোষে। তো ওই লেখকদের ভিড়েও তার জীবন দৃষ্টিটা অন্যরকম ছিল। এক সন্ধ্যাবেলায় চা খাচ্ছি বসে, আমার ইচ্ছে নেই তার সঙ্গে তত ওই সময়টা কাটাই, কিন্তু উনি ছাড়ছেন না। তো আকাশের দিকে তাকাস না কেন, আমাকে বলছে।
আমি ওই যে দেখ মঙ্গল গ্রহটা দেখা যাচ্ছে এই সিজনে এখানে থাকে আকাশে। তো তবু আমি খুব সাড়া দিচ্ছি না ওনার কথায়। তারপর উনি বলছেন যে মানুষই একমাত্র প্রাণী যে আকাশটাকে দেখতে পারে চারিদিকে ঘুরে, অন্য কোনো প্রাণীর পক্ষে এই তার হেডটাকে সঞ্চালন করে চারিদিকে দেখা সম্ভব হয় না। তো সবসময় তাই করবি, আকাশটাকে দেখবি কত পরিবর্তনের মধ্যে হচ্ছে, এই বোধটা তো তোর থাকা দরকার আছে। কি দারুণ। তো এই যে দেখার তার যে দৃষ্টিভঙ্গিটা, যেটাকে জীবন বোধ বলে, এটি একজন শিল্পীর না থাকলে সেই শিল্পীটাকে আমরা ভুলে যেতে বাধ্য হই। যদি আমার চেতনাটাকে চেঞ্জ করে না দেয় কোনো গল্প, কোনো চরিত্র, তাদের অ্যাক্টিভিটিস, কোনো সংলাপ, তাহলে আমি কেন সেটাকে মনে রাখবো? তো সেলিম আলদিনের মতো ওই গুণটি ছিল যে তিনি অতীতকে মনে রেখেছেন, তার গুরুজনদের মনে রেখেছেন। আমাকে বলেছেন যে তুই সংলাপ পড়ে দেখবি মনির চৌধুরী স্যারের সংলাপগুলো কি তীক্ষ্ণ এবং কত গভীর। ওই যে আমরা এইচএসসিতে পড়তাম যে মানুষ জীবিত থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। তো এই উদাহরণগুলো দিয়ে উনি বলতেন। তার মানে নিজের শিক্ষাটাকে অন্যের সঙ্গে কম্পেয়ার করে তিনি নতুন নতুন চিন্তাগুলোকে করবার চেষ্টা করতেন, সেটি প্রকাশ করার চেষ্টা করতেন। সে কারণেই আমরা দেখি যে অতি সাধারণ চরিত্রগুলো আলাদা হয়ে গেছে, এত হয়ে উঠেছে, জীবন্ত হয়ে উঠেছে। এবং তার কাজের মধ্যে স্যার আমি যদি ভুল না করে থাকি, আধুনিকতার সংমিশ্রণ সবসময় তিনি করেছেন, যে নাটকের ধারার মধ্যে যে একটা আধুনিকায়ন, সেই জিনিসটা তিনি সবসময় চেষ্টা করে গিয়েছেন। এটি তো আসল কথা না, যে শিল্প বেঁচে থাকবে কার মধ্যে? মানুষের মধ্যে। মানুষ তো এক জায়গায় স্থির থাকবে না, ক্রমপরিবর্তনের মধ্যে দিয়ে মানুষ অগ্রসর হয়ে যাবে। তো যদি সেটি হয়, তাহলে কালোজয়ী শিল্প আমরা তাকেই তো বলি যে সকল কালের উপযোগী হয়েছে। ওই আধুনিক বোধটুকু ওর মধ্যে দেয়া থাকে, যেটা সকল কালেই আধুনিক। রবীন্দ্রনাথ সেজন্য পুরনো হয় না, সফোক্লিস 3000 বছর আগের লিখে গেছেন, এখনও ইডিপাস নাটক পড়ে আমরা তন্ময় হয়ে থাকি। শেক্সপিয়ার তার যে জীবন সম্পর্কে জানা যায়, তাতে ও হ্যামলেটের সংলাপগুলো তার মুখ দিয়ে উচ্চারিত বা কলম দিয়ে উচ্চারিত, সেটা ভাবাই যায় না। তার মানে এটি শিক্ষা নয়, এটি হলো দেখা। মাটির গন্ধ থেকে আকাশের নক্ষত্রের ঝিলিক পর্যন্ত যদি জীবনের সঙ্গে যুক্ত না করা যায়, তাহলে আমরা ফিরে তাকাবো না, এটাই স্বাভাবিক। কিছুক্ষণ আগে মনির চৌধুরীর একটা দারুণ সংলাপ বলছিলেন, যেটা আমার মনে হয় যে এখনও আমরা সব জায়গায় ব্যবহার করে থাকি, কথা বাস্তব জীবনের কথাই হোক, ভার্চুয়াল জীবনেই হোক। স্যার, এই মুহূর্তে ঠিক কোনো সংলাপ, সেলিম আল দীনের বিখ্যাত কোনো উক্তি, কোনো সংলাপ কি আপনার মনে পড়ছে? এরকম বিশেষ করে বলা খুবই মুশকিল আমার জন্য। মূলত সে হচ্ছে যে যদি দাবি করা যায় যে একটি নাটক ছাড়া সেলিম আল দীনের সকল নাটকে আমি কম বেশি পড়েছি, তো গল্প সবগুলোর জানি, কারণ তিনি বলতেন। আমাদের মানে আমার সঙ্গে তার যখন পরিচয় হয় তখন আমি 81-এ, সেটা 81 থেকে মৃত্যুর 2 দিন আগ পর্যন্ত আমার সঙ্গে কথা হয়েছে তার। সেই পর্যন্ত যা লিখেছেন তিনি, সেগুলো আলোচনা করতেন আমাদের সঙ্গে, এবং হাঁটতে হাঁটতে আলোচনা করতেন। একটি সময়ে অস্থির আমি দেখেছি তাকে, ভীষণ রকম অস্থির। সেটা হলো হাতহদাই নাটকের কনক্লুশন লিখবেন, কোথায় এটা শেষ করা যায়। 1 মাস ধরে দেখা হলে ওই প্রসঙ্গটা ঘুরে ফিরে আসতো। তো ধরেন আমরা অনেকেই আছি যে লিখতে লিখতে টায়ার্ড হয়ে যাই, কোনো রকমে একটা সংক্ষেপ বা উপসংহার লিখে শেষ করে দেয়। কিন্তু তাকে আমি দেখেছি যে 1 মাস ধরে তিনি চিন্তা করছেন যে কি বক্তব্যটা এর মধ্যে দিয়ে প্রকাশ পেল, যেটার জন্য এই উপসংহারটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পরে তিনি লিখলেন। একই অবস্থা দেখেছি তার আগের নাটক কিরামত মঙ্গলে। তো ওখানে একটা ডায়লগ আছে যে এই নাটক যিনি দেখবেন, পড়বেন, তার কি কি পরিবর্তন হবে। তো তাদের যারা সেই সহানুভূতিটা ওই চরিত্রগুলোর উপরে দেখাবে না, তাদের যেন কোনো না কোনো নরকের স্থান হয়, এরকম একটা ভাবার্থ তিনি ওখানে প্রকাশ করেছেন। আবার আমরা কীর্তনখোলাতে দেখি বনশ্রীর একটি ডায়লগ আছে
যে জীবন জীবন বললে তুমি কারে ডাকো, কোন পালাকার নেকেছে, এই ডায়লগ। তো আমরা যখন স্টুডেন্ট তখন নাটকটি মঞ্চে হয়, এবং সেই মুহূর্তে ওই প্রথম দিকের চরিত্রটিতে বনশ্রীর চরিত্রে অভিনয় করতেন নায়লা আজাদ নূপুর, অসাধারণ অভিনেত্রী ছিলেন। তারপর দেশ বিদেশ ঘুরে ছেড়ে দিয়েছে সব। তো এটি প্রত্যেকটি ছাত্রের মুখে আমি শুনেছি জাহাঙ্গীরনগরের এই ডায়লগটি। আরেকটি কেরামত মঙ্গলের একটি ডায়লগ আছে। আমার এক বন্ধু ছিল মেজর আয়ুব খান, পরে সে সেনাবাহিনীতে চাকরি করত। ও অভিনয় করতো ঢাকা থিয়েটারে। তো ও এমএইচ হল থেকে আলবেরুনি হল প্রায় 2 কিলোমিটার রাস্তা, এইটা দিয়ে ও পুরোটাই কেরামত মঙ্গলের সংলাপ বলতে বলতে ঘরে মানে রুমে ফিরতো। তার একটি বলতে, আমি আছি গো দাদা সেই নকলার কেরামত। মানে তাকে সপ্তর্ষি মণ্ডলের দিকে তাকিয়ে কেরামতের ডায়লগটি দিচ্ছে যে আমার পরিচয়টা কি, যে আমি আছি এখন ওই নকলার কেরামত। নকলা তো জামালপুরের একটি গ্রাম। তো এইভাবে ধরেন যদি সমগ্র ভূগোল এবং জনপদটাকে বাংলাদেশের আমি দেখি, তাহলে সেলিম আল দীন কোনো না কোনোভাবে কোনো চরিত্রের মধ্যে দিয়ে, কোনো সংলাপের মধ্যে দিয়ে সেটাকে নিয়ে এসেছেন, এবং সবসময় কিছু না কিছু বলতে চেয়েছেন, যেটাতে আসলে মূল্যবোধ রয়েছে। তো আমার কাছে যেটা তার বড় কাজ মনে হয় সেটি হলো যে এই যে মানুষ এবং তার মাটি, এটির সঙ্গে সকলকে যুক্ত করার একটি চেষ্টা, এইটি না থাকলে আসলে মহাকাল তাকে মনে রাখে না, নিঃসন্দেহে। এবং এটি তার শিক্ষা আসলে রবীন্দ্রনাথ থেকে হয়েছে। নিমজ্জন নাটকে একটি জায়গায় তিনি লিখেছেন যে কবির অধিক কবি রবীন্দ্রনাথ। একটা ছোট্ট জিনিস জানতে চাইবো ছোট্ট করে, যে তরুণ প্রজন্মরা বর্তমানে সাংস্কৃতিক বিকাশে বা সাংস্কৃতিক চর্চা অনেক বেশি মনোযোগী, তারা কাজ করতে চায়, জানতে চায়। তারা যখন নাটক লিখতে চাইবে কেউ, কিভাবে আসলে তারা সেলিম আল দীনকে আরও বেশি আত্মস্থ করতে পারে, আরও বেশি ধারণ করে তার চর্চাটা এগিয়ে নিয়ে যেতে পারে? এই জায়গাটা খুব মুশকিল একটা প্রশ্ন। সেটি হচ্ছে যে, যেমন ধরেন আমি আফ্রিকার অরণ্যের একটি বর্ণনা দিতে পারবো না, কারণ আমি আফ্রিকার ভূমিটা স্পর্শ করিনি, যাইনি, দুটি চোখ দিয়ে দেখিনি, অনুভূতি দিয়ে অনুভব করিনি। তাহলে ওইটা যেমন পারা সম্ভব নয়, তেমনি মহৎ শিল্প বলতে তো শুধু সাহিত্যকেই বোঝায় না। শিল্পের সঙ্গে আপনি চিত্রকলার যুক্ততা আছে, ভাস্কর্যের যুক্ততা আছে, আপনি শুরুতে বলেছিলেন সঙ্গীতের যুক্ততা আছে। এই সবগুলোর যে মহত্তম সৃষ্টি, এখনো পর্যন্ত মানুষ এই সভ্যতার 10 বা 15,000 বছর ধরে লালন করছে, ওর সঙ্গে একটু পরিচয় না ঘটলে আপনি কি করে বুঝবেন যে এই কথাটা বললে নতুন শোনাবে? তাহলে একটু স্বতন্ত্র কথা বলতে গেলে তো আমার জগৎটাকে ঘুরে আসতে হবে আগে। কাজেই শিল্পের জগৎটা ঘোরার জন্য শুধু সাহিত্য নয়, সবগুলো শিল্পের একটা মহৎ জায়গা আছে। কেন এখনো মানুষ বেথুভেন শোনে? তাহলে শোনাটার তাৎপর্য যে বোঝে সেই শুনে কেবল, কিন্তু অন্যরা বন্ধ করে রাখে। আমাদের দেশে প্রচুর শিক্ষিত মানুষ আছে, রবীন্দ্রসঙ্গীত শুরু হলে চ্যানেল থেকে আর সরে যায়। আচ্ছা স্যার। কিন্তু আবার ইউরোপে আমি জানি ব্যক্তিগতভাবে যে এটা থেরাপি হিসেবে ব্যবহার করা হচ্ছে পেশেন্টের। তাহলে ওরা নিচ্ছে একভাবে। আবার কিছু মানুষ আছে সারা পৃথিবীতে রবীন্দ্র আদর্শে বিশ্বাসী। তাহলে সবাই একই রকমে একই সময়ে আমরা অবস্থান করছি পৃথিবীতে, কিন্তু এক একজনের চেতনাটা এক এক রকম হওয়ার কারণে সেটা নির্বাচন করে। এরা যে চায় আমি মনে নিলেই তো সেটা শিল্প হবে না। আরেকটি শব্দ শুনবেন আপনি, যে নন্দনটা খুব ভালো, এই কথাটা শুনবেন। নন্দনতত্ত্বের ডেফিনেশনের প্রথম শব্দটাই হলো টু পারসিভ। দেখো আগে, দেখাটা কেমন হবে? একটি বস্তুর এপার ওপার দৃষ্টিটা যদি তুমি ফেলতে পারো, তাহলে ওইটা দেখা হলো, শিল্প রচনার জন্য দেখা। একদমই নিঃসন্দেহে স্যার। তাহলে এই ফুলগুলো আমি তাকিয়ে দেখে নিয়েছি কোনটা প্রাণ আছে কোনটা প্রাণ নেই। সেলিম আল দীন আসলে এমন একজন মানুষ, তাকে নিয়ে যদি কথা বলি হয়তো বা দিন শেষ হয়ে যাবে। আর আপনার সঙ্গে বসলে তো কথাই নেই, কারণ আপনি তাকে সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে বেশি চেনেন। স্যার অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যেও আজকে এসেছেন। পুরো দিনটা আজকে আপনার খুব ব্যস্ততায় কাটবে।
এবং আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে বলতে চাই যে সেলিম আল দ্বীনকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং এই জিনিসটা, এই ধারাটা আসলে অব্যাহত থাকবে। স্যার, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে এই অনুষ্ঠানে যারা দর্শক আছেন সারা দেশে, তারাও স্মরণ করুক সেলিম আল দ্বীনকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96300304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। লেবানীয় কবি কাহলিল জিব্রানের একটি উক্তি বলেই বিদায় নেব আজ। তিনি বলেছেন, বন্ধুত্ব সবসময় মধুর, দায়িত্বশীলতা সুযোগ নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক।